শিল্প সংস্কৃতিকে রাজনীতিকরণ কখনোই সভ্য দেশের পরিচয় নয়। ২১শে পদক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। শিগগিরই পুলিশে ১০,০০০ কনস্টেবল নিয়োগ দেয়া হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সড়ক মহাসড়কে যেখানে চাঁদাবাজি হবে সেখানেই ব্যবস্থা বললেন সড়ক পরিবহন মন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২১শে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, জ্ঞান বিজ্ঞানের সব শাখায় যেন দেশ এগিয়ে যেতে পারে তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চায় তার সরকার। প্রধানমন্ত্রী আরও বলেন, ২১শে ফেব্রুয়ারি ছিল জালিমের বিরুদ্ধে নিজেদের অধিকার আদায়ের আন্দোলন। অনুষ্ঠানে দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে ২১শে পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। তারা হলেন চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সঙ্গীতে আয়ুব বাচ্চু, নৃত্যকলায় অর্থী আহমেদ, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রহমান, শিক্ষাক্ষেত্রে অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার যশ। এছাড়া সঙ্গীতাঙ্গনে অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজকে ২১শে পদক প্রদান করা হয়। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরও বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। আমি বিশ্বাস করি, শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। অমর ২১শে বইমেলা শুধু ঢাকায় সীমাবদ্ধতা না রেখে সারা দেশে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত ২১শে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন। বলেন, এই মেলা হয়ে উঠুক শিক্ষা ও সংস্কৃতির সূতিকাগার, পাশাপাশি বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য কাজ শুরু করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, অমর ২১শে বইমেলা নিছক উৎসব নয়, বরং এই মেলা কিভাবে সবাইকে বইপ্রেমী করতে পারে তা নিয়ে কাজ করতে হবে। এ সময় নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। ইন্টারনেট আসক্তি তরুণ প্রজন্মকে বই বিমুখ করে তুলেছে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বাংলা একাডেমির সাহিত্য পদক প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।
জনগণের প্রত্যাশা পূরণে মন্ত্রীদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে তারেক রহমানের সভাপতিত্বে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে তিনি এ নির্দেশ দেন। বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্ত্রীদের সঙ্গে পর্যালোচনা করেন। পরে বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক সংস্কার সহ বেশ কিছু নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে মন্ত্রিসভার সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। পুলিশ সার্জেন্টের 180টি শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়া হবে। এছাড়াও শিগগিরই 10,000 কনস্টেবলও নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান। বলেন, পুলিশ অ্যাসোসিয়েশনের দাবি মেনে তাদের পোশাক পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলে পরে তা জানানো হবে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে আইন শৃঙ্খলা কমিটি পুনর্গঠনের জন্য পত্র জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে আজকে 180 জন পুলিশ সার্জন নিয়োগের জন্য আমরা নির্দেশ দিয়েছি। সেগুলো আগের শূন্য পদ, সেটা খুব শিগগিরই নিয়োগ করা হবে যথাযথ পরীক্ষার মধ্য দিয়ে আর কি। এর বাইরে আরও আমরা জনবল বৃদ্ধির জন্য চেষ্টা করছি, যেগুলো আমরা অর্থ মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পেলে খুব শিগগিরই আমরা প্ল্যান করতেছি আরও 10,000 নতুন কনস্টেবল নিয়োগ করা হবে দ্রুততার সাথে। এর বাইরে সাব ইন্সপেক্টর এবং পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের আমরা উদ্যোগ নেব, সেটা পরে যথাসময় জানাবো ইনশাআল্লাহ। চাঁদাবাজি একটি ফৌজদারি অপরাধ। সড়ক, মহাসড়কে যেখানে চাঁদাবাজি হবে সেখানে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন নৌ, রেল, সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি। দুপুরে সচিবালয়ে ঈদ যাত্রা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। বলেন, এবারের ঈদ যাত্রায় বাড়তি ভাড়া নেওয়া বন্ধে কাজ করবে ভ্রাম্যমাণ আদালত। নৌপথে যাত্রা নিরাপদ করতে ঈদের আগে এবং পরে মোট 10 দিন বাল্কহেড ও স্পিডবোট চলাচল বন্ধ থাকবে। এছাড়া মন্ত্রী আরও বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 0 পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত ফুটপাত দখল মুক্ত থাকবে। এ সময় চাঁদাবাজি আর চাঁদা এক নয় মন্তব্য করে তিনি বলেন, মালিক শ্রমিকরা তাদের কল্যাণে চাঁদা নিয়ে জনসেবায় ব্যবহার করতে পারে, যা অবৈধ নয়। চাঁদা এবং চাঁদাবাজি দুটি জিনিস পার্থক্য আছে। চাঁদাটা কোনো সময় শ্রমিক এবং মালিকদের স্বার্থে তারাই নির্ধারণ করে, মানে আমি বুঝাচ্ছি সমঝোতা করে তারা তাদের কল্যাণে কালেক্ট করে তাদের মতো ব্যয় করে, তাদের যে প্রক্রিয়া আছে সেটা তারা অনুসরণ করে। আর সেটা একটা কোনো জায়গায় এটাকে চাঁদাবাজি বলাটা কঠিন। চাঁদাবাজি আমি বলতেছি চাঁদাবাজি হচ্ছে সেইটি যেটি মানুষকে বাধ্য করে জোর করে নেওয়া হয়, তাদের নির্ধারিত প্রক্রিয়া না, কোনো অবৈধ শক্তি সেটা করতে চায়, সেটা করার কোনো সুযোগ নেই। সেটার করার আমাদের এই মন্ত্রণালয়ে থাকবে না, যে কোনো মূল্যে আমরা সেটা তার হতে দিব না, সেটা আমাদের অঙ্গীকার। কিন্তু যে চাঁদাটাকে কোনো সময় চাঁদাবাজি বলা হয়, সেটা অনেক সময় সমঝোতা তারা করে নিয়েছেন পরিবহন মালিকরা, তাদের অর্থ তারা এই হারে কালেক্ট করে তাদের এই কল্যাণে ব্যয় করবে, সেটা আমার জায়গা থেকে রহিত করাটা কোনো সুযোগ থাকে না, আমি সেটা মিন করতে চেয়েছি। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের খান আকরামকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম ও প্রসিকিউটর ফারুক আহমেদ। এর আগে গতকাল ৭১-এ সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া খান আকরাম হোসেনের আপিলের ওপর রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়। ২০১৫ সালের ১১ আগস্ট এ মামলায় বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড ও খান আকরামকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ।
জেলা আইনজীবী সমিতির সভাপতির মুক্তির দাবিতে এবং গ্রেফতারের প্রতিবাদে বরিশাল আদালতে সকল কার্যক্রম বর্জন করেছেন আইনজীবীরা। সকাল থেকে আদালতের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করেননি তারা। এ সময় আদালত চত্বরে উপস্থিত হয়ে আইনজীবী সমিতি ভবনের সামনে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকালে আইনজীবীরা বলেন, আইনজীবী সমিতির সভাপতিকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে এবং আরও আইনজীবীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এ সময় সভাপতির মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। এদিকে বিচারিক কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন বিচার প্রার্থীরা। এর আগে গত সোমবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে জামিন দেয়ায় ক্ষুব্ধ হন বিএনপি পন্থী আইনজীবীরা। এ ঘটনায় আদালত চলাকালে এজলাসে ঢুকে অশোভন আচরণের অভিযোগে দায়েরকৃত মামলায় আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেফতার করে পুলিশ। আমাদের যে সভাপতি তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তা না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব। যারা আমরা আসামি, তারা আমরা এই ফেসিবাদ কোর্ট থেকে জামিন নিব না। যেহেতু আমাদের সভাপতি ভিতরে, আমরাও ভিতরে যেতে চাই। ভোগান্তিতে পড়ছি না, আমরা আইছি আমরা দূরত্বে আইছি, আমরা মেহেন্দিগঞ্জতে আইছি। আপনার এদিকে কোর্ট বন্ধ পাইছি। দূর থেকে আসি কোর্ট উঠবে, কোর্ট ওঠে না, টাকা নেছে, আমার হরান হইতে আছে। মেহেরপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে রেজাউল ইসলাম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে 1 লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে এ রায় ঘোষণা করেন বিচারক গোলাম কবির। মামলার বিবরণে জানা যায়, 2018 সালের 15 নভেম্বর স্ত্রী জাহানারা খাতুনকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির পাশে ফেলে রাখে রেজাউল। এ ঘটনায় নিহতের মা গাংনী থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ রেজাউলকে গ্রেফতার করলে স্ত্রীকে পরকীয়ার সন্দেহে হত্যার কথা স্বীকার করে সে। এই হত্যাকাণ্ডের দায়ে সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় ঘোষণা করেন আদালত। এ সময় সেখানে উপস্থিত ছিল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রেজাউল। পরে আদালতের নির্দেশে তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠায় পুলিশ। এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বলেছেন তার বাহিনী চাইলে দক্ষিণের প্রতিবেশীকে সম্পূর্ণ ধ্বংস করতে পারে। একই সঙ্গে কোনো বিষয়ে সংলাপ করতে চাইলে যুক্তরাষ্ট্রকে পিয়ংইয়ং এর প্রতি শত্রুতামূলক নীতি পরিত্যাগ করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার বৈঠক শেষে কিম এসব কথা বলেছেন বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA। সংবাদ মাধ্যমটির দাবি, এ সময় পারমাণবিক সজ্জিত সেনাবাহিনীকে শক্তিশালী করতে নতুন অস্ত্র ব্যবস্থা উন্নয়নের আহ্বান জানিয়েছেন কিম। এছাড়া পানির নিচ থেকে উৎক্ষেপণযোগ্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণ কোরিয়াকে লক্ষ্যবস্তু করতে সক্ষম আর্টিলারি ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সহ কৌশলগত পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বাড়ানোর উপরও কিম জোর দিয়েছেন বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে। পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে পিয়ংইয়ং এর পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির দ্রুত অগ্রগতি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে দেশটির অবস্থানকে স্থায়ীভাবে সুদৃঢ় করেছে বলেও জানিয়েছেন কিম জং উন। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। টি-20 বিশ্বকাপের সুপার 8 গ্রুপ 2 থেকে এর মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড আর বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। ফলে এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠার লড়াই এখন নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে। আগামীকাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড জিতলে পাকিস্তানের সম্ভাবনা শেষ হয়ে যাবে। তখন নিউজিল্যান্ড শুধু সেমিফাইনালেই উঠবে না, 5 পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষেও থাকবে। পাশাপাশি সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ 1 এর রানার্স আপ দল। কিন্তু ইংল্যান্ড ম্যাচটি জিতে গেলে 6 পয়েন্ট নিয়ে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং পাকিস্তানের সম্ভাবনাও টিকে থাকবে। তবে সেক্ষেত্রে আগামী 28 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানকে রান রেটের ঘাটতি পুষিয়ে নিয়ে জিততে হবে। সব মিলিয়ে গ্রুপ 2 এর শেষ 2 ম্যাচ এখন পরিণত হয়েছে হাই ভোল্টেজ লড়াইয়ে।
আগামী মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্রে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। তবে সেই দুটি ম্যাচের জন্য নেইমারকে দলে রাখছেন না সেলেসাওদের প্রধান কোচ কার্লো আনচেলোত্তি। ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ইনজুরিতে ভোগার পর সম্প্রতি সান্তোসের হয়ে মাঠে ফিরেছেন নেইমার। তবে আনচেলোত্তি চান আন্তর্জাতিক ফুটবলে ফেরার আগে ক্লাব পর্যায়েই ধীরে ধীরে নিজের ছন্দ ও ফিটনেস পুরোপুরি ফিরে পান নেইমার। এ কারণে ব্রাজিল দলের কোচিং স্টাফ ব্রাজিলিয়ান পোস্টার বয়ের শারীরিক অবস্থার উপর নিবিড় নজর রাখছে। মৌসুমের শেষ ভাগে নেইমারের ফিটনেস সন্তোষজনক হলে আবারও জাতীয় দলে তার প্রত্যাবর্তন হতে পারে। এই সুপারস্টারকে ফের দেখা যেতে পারে ব্রাজিলের জার্সিতে। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। শিল্প সংস্কৃতিকে রাজনীতিকরণ কখনোই সভ্য দেশের পরিচয় নয়, 21শে পদক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। শিগগিরই পুলিশে 10,000 কনস্টেবল নিয়োগ দেওয়া হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সড়ক মহাসড়কে যেখানে চাঁদাবাজি হবে সেখানেই ব্যবস্থা, বললেন সড়ক পরিবহন মন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়া আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।